আমার পরের বক্তা বর্ষীয়ান তৃণমূল নেতা সমীর চক্রবর্তী। ধন্যবাদ সুমনবাবু, ধন্যবাদ এবিপি আনন্দ। মঞ্চে উপস্থিত শ্রদ্ধেয় রাজনৈতিক এবং অরাজনৈতিক ব্যক্তিত্ব, উপস্থিত শ্রদ্ধেয় ভদ্রমণ্ডলী এবং এবিপি আনন্দের মধ্যে দিয়ে, সম্প্রচারের মধ্যে দিয়ে যে লক্ষ লক্ষ মানুষ আজকের অনুষ্ঠান দেখছেন, তাদের সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। দীর্ঘক্ষণ ধরে যুক্তিতর্ক অনুষ্ঠান চলছে। আমি বোধহয় 6 নম্বর বক্তা, না 7 নম্বর, 6 নম্বর। আমি চেষ্টা করব আমার বক্তব্য যথা সংক্ষিপ্ত রাখার, এবং যে বক্তারা যা বলে গেছেন যদি তার কম রিপিটেশন হয়। তার কারণ যারা শুনছেন, আমারই এখানে শুনতে শুনতে অনেকগুলোর কথার যখন রিপিটেশন হচ্ছে, একটা ক্লান্তি বোধ আসে। সুতরাং সে জায়গাটায় আমার একটা সুবিধা হবে, সেটা হচ্ছে যে 16 মিনিট দেবাংশু নিয়েছে, তুমি চেষ্টা করলে সেটা ক্রস সাবসিডাইজ করতে পারো। না, আপনি বললে আমি এখনই মাইক ছেড়ে চলে যেতে পারি, পুরোটাই কভার করে রসিকতা করলাম। আজকের যেটা ইস্যু, আমি আবার বলছি, যারা বক্তৃতা করেছেন সবাই এখানে প্রাজ্ঞ ব্যক্তিত্ব, রাজনৈতিক অরাজনৈতিক যে স্তরেরই হোক না কেন, তাদের সবাইকে আমি সম্মান জানিয়েই বলছি। আমি তাদের কথার রিপিটটা করতে চাইব না যতটা সম্ভব। এখানে মূলত দুটো ইস্যু উঠে এসছে, আমি যেটা বুঝতে পারছি ওনার ক্যাপশনের মধ্যে দিয়ে। একটা হচ্ছে ভাষা, বাংলা ভাষা, এবং আরেকটি হচ্ছে এসআইআর, স্পেশাল ইন্টেন্সিভ রিপোর্ট, যার মাধ্যমে বিভিন্ন রাজ্যে ভোটার তালিকা তৈরির কাজ শুরু হয়েছে ভারতবর্ষের নাগরিকতা প্রমাণের। রিভিশন, ও স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, রাইট ইউ আর। আমি কি রিপোর্ট বলে ফেলেছি? মার্জনা করবেন। হ্যাঁ, রিপোর্টটা বেরোবে খসড়া তালিকায় 1 আগস্ট। আমি প্রথমেই বলছি যে আজকে এমন একটা অবস্থার মধ্যে এসে আমরা পড়েছি যে এখানে অতুল প্রসাদ সেনকে আমি স্মরণ করব, বিখ্যাত কবি বাংলার। মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। আজ সেই বাংলা ভাষাটাই সন্ত্রাসের মুখে গিয়ে পড়েছে সারা দেশ জুড়ে, সন্ত্রাসের মুখে গিয়ে পড়েছে। বাংলা ভাষায় কথা বললে সে বাংলাদেশি, বাংলা ভাষায় কথা বললে সে রোহিঙ্গা মুসলমান, রোহিঙ্গা মুসলমান। খেয়াল রাখবেন, রোহিঙ্গা মুসলমানরা কারা? এটা কি মঙ্গল গ্রহ থেকে এসছে? একদম নয়। বর্মায় বা ব্রহ্মদেশে, মায়ানমার, তাদের ওখানকার যে মুসলিম সমাজ আছে তাদেরকে রোহিঙ্গা বলা হয়। সারা পৃথিবীতে রোহিঙ্গা মুসলমানের সংখ্যা কত? যেটা ইউনাইটেড নেশনস যে রিপোর্ট দিচ্ছেন, তারা বলছেন 15 থেকে 17 লক্ষ সারা পৃথিবীতে। আর পশ্চিমবাংলার বিরোধী নেতা বলছেন পশ্চিমবাংলাতেই নাকি 1.5 কোটি রোহিঙ্গা রয়েছেন, ভারতবর্ষে রয়েছেন, পশ্চিমবাংলাতে রয়েছে। সারা পৃথিবীতে 17 লক্ষ। যাকে তাকে রোহিঙ্গা বলে চালিয়ে দাও। আচ্ছা, আমায় যদি জামাটা খুলতে বলেন, আমার পিঠে কি রোহিঙ্গা স্ট্যাম্প মারা আছে? চিনবেন কি করে দেখে যে কে রোহিঙ্গা কে রোহিঙ্গা নয়? কিছু পার্টি অফিস থেকে পাঠ পড়িয়ে দেওয়া হচ্ছে এই অগ্নিমিত্রা দেবীদের। তারা এসে মাইকে বলছেন, তারা তাদের কাজ করছেন, কর্তব্য পালন করছেন। আজকে বাংলা ভাষাটা কোথায় আক্রান্ত আগে সেটুকু বলেনি। দিল্লির বসন্তকুঞ্জ 1200 বাঙালি বাংলা ভাষায় কথা বলে, অবৈধভাবে তাদের লাইট কেটে দেওয়া হয়েছে, জল বন্ধ করে দেওয়া হয়েছে উচ্ছেদের পথে। আজ থেকে 4 দিন আগে দিল্লির রাইস অ্যাভিনিউ কোর্ট স্টে দিয়েছে এর ওপরে। সুমনবাবুরাও এবিপি সংবাদ করেছে তার ওপরে। সেখানে কিন্তু তৃণমূলের সাংসদদের প্রতিনিধি দল 2 বার অন্তত সেখানে গিয়ে অবস্থান করেছেন, তাদের সঙ্গে প্রতিবাদ জানিয়েছেন। বিজেপি করেছে? তার কারণ ডবল ইঞ্জিনের সরকার তো করবে কি করে? কেন্দ্রে বিজেপির সরকার, দিল্লিতেও বিজেপির সরকার। খেয়াল রাখবেন, প্রত্যেকটা ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে বাংলা আক্রান্ত, বাঙালি আক্রান্ত, বাংলা ভাষা আক্রান্ত। পুনা ডবল ইঞ্জিন সরকার, মহারাষ্ট্র।
রাজস্থান বাংলা ভাষা আক্রান্ত, ডবল ইঞ্জিনের সরকার। মধ্যপ্রদেশ বাংলা ভাষা আক্রান্ত। আসাম বাংলা ভাষা আক্রান্ত, ডবল ইঞ্জিনের সরকার। মধ্যপ্রদেশেও ডবল ইঞ্জিনের সরকার। কি জবাব আছে? সুতরাং বাংলার ওপর একটা জাতক ক্রোধ বিজেপির, কারণ সারা ভারতবর্ষে ওরা নির্বাচন জেতে যেভাবেই হোক, বাংলায় এসে ধাক্কা খায়। রাগটা কি বাঙালিদের ওপর সেই জন্যেই? সেই জন্যে কি এক বক্তা বললেন, ঠিকই বলেছেন, পরেশ রাওয়াল বলেন যে মাছলি যারা ভাজবে তাদের এখানে স্থান নেই, চিড়ে যারা খাবেন তারা বাংলাদেশি, লুঙ্গি যারা পরবেন, এই কথাটা কেউ বাদ দিয়ে গেছেন, এটাও বলা হয়েছিল 2021 সালে, লুঙ্গি যারা পরবেন তারা নাকি বাংলাদেশি। হিন্দুরা, পশ্চিমবাংলার মানুষ লুঙ্গি পরে না। কি জবাব দেবেন? কি জবাব দেবেন? বাংলার অস্মিতা, বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি, বাংলার ভাষা আজকে আক্রান্ত। সারা দেশের অভিভাবক কে? প্রধানমন্ত্রী। তিনি তো সারা দেশের অভিভাবক। তা দেশ যদি বিপদে পড়ে, প্রধানমন্ত্রীর দায়িত্ব তাকে নিরাপত্তা দেওয়া। ঠিক একইভাবে রাজ্যের অভিভাবক হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি যে পার্টিরই হন না কেন। তা তার ভাষা, তার অস্মিতা, তার সংস্কৃতি, তার মানুষ যদি বিপদে পড়ে, সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, তাদের প্রোটেকশন দিচ্ছেন এবং 100 বার ঠিক করছেন, 100 বার ঠিক করছেন। এই যে কিছু, যখন একবার দেখলাম অগ্নিমিত্রা দিয়েও বললেন, আবার আমার পূর্ববর্তী বক্তা সাহিত্যিক তিলোত্তমা দেবীও বললেন যে মমতা ব্যানার্জি কেন ভাষা আন্দোলনে শান্তিনিকেতনে বোলপুর থেকে কেন শুরু করলেন? আরে এটা সারা বাংলায় হবে। বোলপুরটা কেন জানেন? আপনারা নিশ্চয়ই জানেন। বাংলা ভাষার জন্য সবচেয়ে যিনি লড়েছিলেন তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। এক লড়েননি এটা বলতে পারবেন না। বাংলা ভাষার জন্য সারা জীবন মানুষটা লড়েছে। এমনকি সেই আমলে বাঙালিরাও ইংরেজিতে বক্তৃতা করত। স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে অনেক কংগ্রেস নেতৃবৃন্দ তারা ইংরেজিতে বক্তৃতা করতো। রবীন্দ্রনাথের জিনিসটা পছন্দ হতো না। তিনি বলতেন বাঙালিরা কেন বাংলায় বক্তৃতা করবে না, আওয়াজটা তুলেছিলেন রবীন্দ্রনাথ। তখন আমার সুনীল গঙ্গোপাধ্যায় মারা গেছেন, তার মুখ থেকে আমার শোনা, তার মুখ থেকে তার জীবদ্দশায় আমায় বলেছিলেন, আমার নামটা ভুলে গেছি, কি একজন ঘোষ সাহেব, তিনি নাকি অসাধারণ বক্তা ছিলেন, তিনি ইংরেজিতে বক্তৃতা করতেন। রবীন্দ্রনাথ তাকে বলেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর, যে তোমরা বাংলায় কেন বলো না? তার কারণ গরিব মানুষ, চাষাভুষো মানুষ শুনতে আসছে, তাদের তো মাথার উপর দিয়ে চলে যাচ্ছে ইংরেজিটা। আমার কথা নয়, সুনীল গঙ্গোপাধ্যায়ের কথা। তা তোমরা ইংরেজিতে কেন বলো, বাংলায় কেন বলছো না? তখন সেই ঘোষ সাহেব বলেছিলেন রবীন্দ্রনাথকে যে দেখুন, আমরা ইংরেজি ছাড়া বক্তৃতা করতে পারি না, বরঞ্চ আপনি আমাদের পাশে বসুন, আমরা ইংরেজিতে বলবো, আপনি তর্জমা করে দেবেন বাংলায়। এবং রবীন্দ্রনাথ ঠিক তাই করেছিলেন, এবং সেটা রবীন্দ্রিক বাংলা। সেটাও একটু কঠিন ছিল সেই সময়। তখন বক্তৃতা শেষ হয়ে যাওয়ার পরে, এটা খুব মজার গল্প, বক্তৃতা শেষ হয়ে যাওয়ার পরে ওই ঘোষ সাহেব রবীন্দ্রনাথকে বলেছিলেন, ইয়েস রবি বাবু, ডিড ইউর চাষাস অ্যান্ড ভূষাস আন্ডারস্টুড ইউর ফ্লাওয়ারি বেঙ্গলি? খানিকটা পরিহাসের সুরে। সুতরাং তুমি যে শুদ্ধ ভাষায় বাংলাটা বলেছ, সেটাও কি তাদের বোধগম্য হয়েছে? কিন্তু রবীন্দ্রনাথ বাংলা ভাষা নিয়ে এতটাই লড়েছিলেন। দ্বিতীয় কথা, যেখান থেকে কুণালবাবু শুরু করেছিলেন, আমার যতদূর মনে আছে প্রথম বক্তা, উনি র্যাডক্লিফ সাহেব থেকে এসেছিলেন 1947। এই বঙ্গভঙ্গ প্রস্তাবটা কিন্তু 1905 সালে, 1905। আপনি ঠিকই বলেছেন। সে সময়টা ছিল এই যে এসপ্ল্যানেড ইস্টের কোণে যে পার্কটা আছে তার নামে। সেই সাহেব করেছিলেন 1905 সালে, ড্রয়িংটা তার। প্রথম কে রাস্তায় নেমেছিলেন? এই রবীন্দ্রনাথ ঠাকুর। কি লিখেছিলেন? বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক, হে ভগবান। মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্যই তো শান্তিনিকেতনটাকে বেছে নিয়েছেন, বোলপুরটাকে বেছে নিয়েছেন পীঠস্থান। মানেটা বুঝছেন না? রাজনীতি করছেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতে হবে, বিরোধিতা করার জন্য বিরোধিতা করে যাব?
ধিক আপনাদের, ধিক। আপনারা তো বাংলা বিরোধী, আপনারা তো বাংলা ভাষা বিরোধী যারা বলছেন, আমি আপনাদের মিন করছি না, যারা এই কাণ্ডটা ঘটাচ্ছেন পশ্চিমবাংলার বুকে সারা দেশ জুড়ে, তাদের জন্য তো লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বক্তব্যকে দীর্ঘস্থায়ী করব না, সুতরাং আমি সেকেন্ড পার্টে যাব। স্যারের কথা যেটা বলেছি, SIR, সেটাই যাব। ভারতবর্ষের নির্বাচন কমিশন কবে গঠন হয়েছিল? 1950 সালে। প্রথম কে নির্বাচন কমিশনার? অশোক সেনের নামটা শুনেছেন? পশ্চিমবাংলা থেকে জিততেন বারবার, তার দাদা সুকুমার সেন প্রথম ভারতবর্ষের নির্বাচন কমিশনার। তার আগে তিনি ছিলেন পশ্চিমবাংলার প্রথম মুখ্য সচিব, ICS। জহরবাবু নিশ্চয়ই জানবেন। না, ICS, অশোক সেন আমাকে বলেছিলেন ওর দাদা ICS, তিনি সুকুমার সেন। এবং তিনি পশ্চিমবাংলার প্রথম মুখ্য সচিব 47 সালে। 50 সালে তিনি ভারতবর্ষের প্রথম, পণ্ডিত নেহেরু ভারতবর্ষের প্রধানমন্ত্রী, 52 সালে নির্বাচন হবে, তিনি হলেন প্রথম নির্বাচন কমিশনার। তখন একটা আইন তৈরি হয়েছিল, জানেন আজকে এই সমস্যাটা মূল কোথায়? আমরা লক্ষ্য করছি 2014 সালে নরেন্দ্র মোদী ভারতবর্ষের ক্ষমতায় আসার পরে এক একটা কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে দলীয়করণ করছেন। প্রথম প্ল্যানিং কমিশন তুলে দিলেন ভারতবর্ষে, নীতি আয়োগ চালু হলো, সেটা খায় না মাথায় দেয়, প্ল্যানিং কমিশনটা বন্ধ। তারপরে যা করলেন, নোটবন্দি হলো, GST হলো, আমি সেগুলোর মধ্যে যাচ্ছি না, একেবারে আজকের সমস্যায় আসছি। 2023 সালে ডিসেম্বর মাস, 2023 সাল ডিসেম্বর মাস, দিল্লিতে শীতকালীন অধিবেশন চলছে, উইন্টার সেশন। আমার মনে হয় জহরবাবু তখন রাজ্যসভার সদস্য, যদি আমি ঠিক বলি। সেখানে শুধু সংখ্যার জোরে, তখন নরেন্দ্র মোদীরা তো 303, নির্বাচন কমিশনের আইন বদলে গেল। কি হলো জানেন? আগে ছিল নিরপেক্ষতা বজায় রাখার জন্যে 3 জন হবে নির্বাচনে কমিশনে, একজন হবেন তার চেয়ারম্যান, 2 জন মেম্বার। সিলেক্ট করবে কে? ভারতবর্ষের সংবিধানে ছিল ভারতবর্ষের প্রধানমন্ত্রী থাকবেন এক, দ্বিতীয় জন হচ্ছেন অপোজিশন লিডার, বিরোধী দলনেতা, আর 3 নম্বর থাকবেন ভারতবর্ষের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, শুধু নিরপেক্ষতা বজায় রাখার জন্য। নরেন্দ্র মোদী এবং বিজেপি নিরপেক্ষতাকে তুলে দিলেন, দিয়ে কি করলেন? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বাদ। কাকে ঢোকালেন? যে প্রধানমন্ত্রী থাকবেন, তার ক্যাবিনেটের একজন মন্ত্রী থাকবেন, আর 3 নম্বর অপোজিশন লিডার। তার মানে ভোটাভুটি যদি হয়, সরকার পক্ষের 2 জন। ঠিক এই কাণ্ড তো করলেন, যাতে অমিত শাহ, নাম ধরে বলছি, অমিত শাহের চাকরকে জ্ঞানেশ কুমার আজকে নির্বাচন কমিশনার করতেন। কোথায় চাকরি করতেন একটু বলে দেবেন? আপনার বোধহয়, আপনিও তো দিল্লিতে দীর্ঘদিন ছিলেন, আমি জহরবাবুকে বলছি, আপনি আমলা, অত্যন্ত পরিচিত। ইনিও আমলা, ইনি হচ্ছেন অমিত শাহের হোম মিনিস্ট্রির একজন, অমিত শাহের আস্থাভাজন লোক, তাকে করে দিলেন নির্বাচন কমিশনার ভারতবর্ষে। কিসের জন্যে? রাহুল গান্ধী অপোজ করলেন, বিরোধী দলনেতা, কিন্তু সংখ্যাধিক্যের জোরে। ওই যে নরেন্দ্র মোদীর ভোট এবং তার ক্যাবিনেট মন্ত্রীর ভোট, ভারতবর্ষ নিরপেক্ষতা হারালো। তার জন্যই তো স্যার SIR, তার জন্যই তো আজ মানুষ বাদ পড়ছে, কুকুরের ছবি ঢুকে যাচ্ছে ভোটার তালিকায়। হাততালি দেওয়া ছাড়া আমার আর কিছু করার নেই। এক্ষুনি আমার কাছে মোবাইলে মেসেজ এসছে, সুমনবাবু আজকে আরেকটা পাওয়া গেছে, ট্র্যাক্টর দিয়ে জমি চাষ হয় না, আমি নামটা বলে দেবো আপনাকে, কালকে দেখবেন এটা নিউজ করতে হবে আপনাদের। এসে গেছে, যে ভোটার তার নাম হচ্ছে স্বরাজ ট্র্যাক্টর, তার মায়ের নাম হচ্ছে কার ড্রাইভার, মানে গাড়ি চালক, কার ড্রাইভার, আর তার পিতার নাম হচ্ছে স্বরাজ ট্র্যাক্টর। তার ছেলে, মহিলার নাম, যে ভোটার তার নাম হচ্ছে সোনালিকা ট্র্যাক্টর, তার বাবার নাম হচ্ছে স্বরাজ ট্র্যাক্টর, এবং তার মায়ের নাম হচ্ছে কার দেবী, মানে গাড়ি দেবী, নট ড্রাইভার, আই এম সরি, কার দেবী। এ কোথাকার ভোটার হয়েছে? পূর্ব চম্পারণ, মতিহারি, বিহার। আমি পাঠিয়ে দিচ্ছি, এটা আমার বক্তৃতা শেষ হলেই আমি ফরওয়ার্ড করবো আপনাকে, ছবি সমেত এসছে। সুতরাং ট্র্যাক্টর, সে ভোটার।
কুকুর সে ভোটার, আর যে অরিজিনাল নাগরিক বাদ, তুমি বাংলাদেশি, তুমি রোহিঙ্গা, কোনো উত্তর আছে? ইলেকশন কমিশনের নাম চেঞ্জ হয়ে গেছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নেই, ডিলিশন কমিশন অফ ইন্ডিয়া, ডিলিশন কমিশন অফ ইন্ডিয়া। এই যেটা বলছে না যে 65 লক্ষ লোকের নাম বাদ হয়েছে, খবরের কাগজে পড়ছি, ওটা সুমনবাবু সংখ্যাটা 1,30,00,000। খেয়াল করবেন ডেটায় জালিয়াতিটা কোথায় করছে। বলছে যে গত লোকসভা নির্বাচনের যেটা বেসিক ভোটার লিস্ট, তাতে ছিল 7,82,00,000 ভোটার, 7,82,00,000। তার মধ্যে 9% অলমোস্ট তাদের নামই আসেনি, বলছেন মানে ফর্ম জমাই হয়নি, 91% জমা হয়েছে, ওটা বাদ দিন। তারপরে বলছেন যে 22 লক্ষকে খুঁজে পাওয়া যাচ্ছে না, না 22 লক্ষ মৃত, আর কি সব বলছে, 7 লক্ষকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কাদের ডবল অ্যাড্রেস, যেগুলো ডবল অ্যাড্রেস বাদ দিন, যে মৃত বাদ দিন। আমি একটা কথা বলে শুধু আমি অনুষ্ঠান মানে আমার বক্তব্য শেষ করব। একজন মৃত ভোটারের ভোটও যদি পরে নির্বাচন বাতিল হয়ে যায়, এটা হচ্ছে ইলেকশন কনস্টিটিউশন, নির্বাচনের সংবিধান। তার উদাহরণ নেবেন আমার কাছ থেকে সুমনবাবু। 1952 সালে যখন প্রথম বিধানসভা এবং লোকসভার নির্বাচন হলো পশ্চিমবাংলায়, তখন 238টার বিধানসভা, 238, আজকে যেটা 294, সংখ্যাটা ছিল 238। অগ্নিমিত্রা দেবী, আপনিও শুনে নেবেন, কাজে লাগবে ভবিষ্যতে। এই তখন বটতলা বিধানসভা, আপনারা নাম শুনেছেন, তখন ছিল সাউথ বটতলা, দক্ষিণ বটতলা। কংগ্রেসের প্রার্থী বিজয়ী হয়েছিলেন, নামটা আমার মনে নেই, 52 সালে। উনি হারিয়েছিলেন পিএসপি, প্রজা সোশ্যালিস্ট পার্টির সুধীর রায়চৌধুরীকে। আমি নামটা আবার বলছি, সুধীর রায়চৌধুরী অফ প্রজা সোশ্যালিস্ট পার্টি, যিনি কমিউনিস্ট পার্টির সঙ্গে পিএসপি তখন একসঙ্গে জোট করে নির্বাচন লড়েছিল, পিএসপি বলা হতো। সুধীর রায়চৌধুরী বিখ্যাত অ্যাটর্নি ছিলেন, তিনি কোর্টে মামলা করেছিলেন হেরে যাওয়ার পরে, এবং তিনি প্রমাণ করে দিয়েছিলেন যে 3 জন মৃত ভোটার ভোট দিয়েছে, যার জন্যে হাইকোর্ট প্রথম নির্বাচন বাতিল করেছিল 1953 সালে, যে একজন মৃত ভোটারও ভোট দিতে পারে না। ওখানে বাই ইলেকশন হয়েছিল, উপনির্বাচন হয়েছিল। আজকে যে কাণ্ড করছেন, যখন মহারাষ্ট্রে নির্বাচন হচ্ছে, গত বছর মে মাসে মহারাষ্ট্রে নির্বাচন হয়েছে লোকসভার, যা ভোটার ছিল তার 5 মাস পরে ওখানে বিধানসভার নির্বাচন, 49 লক্ষ 49 লাখ নতুন ভোটার অ্যাড হয়ে গেল 4 মাসের মধ্যে। কোত্থেকে এলো? আর 8 লক্ষ নাম বাদ পড়লো, 41 লাখ ভোটার বেড়ে গেল। আরেকটা পরিসংখ্যান দিয়ে বিশ্বাস করো সোমবাবু, আর বেল বাজাবেন না, ওখানে বিধানসভার আসন আছে মহারাষ্ট্রে 288টা, 288। তার মধ্যে 78টা বিধানসভা কেন্দ্রে, 78 বিজেপি মানে বিধানসভা কেন্দ্রে ভোট বাড়ল 18 লক্ষ, 18 লক্ষ ভোট বাড়ল। এই 78টার মধ্যে 68টাতেই বিজেপি জিতল। চমৎকার! এটা কি প্রমাণ করে? আর দুটো কথার শুধু উত্তর দিই, যেহেতু বলে গেছেন। অগ্নিমিত্রাদি উনি বললেন, বলার সময়, ওনাকে আমি সম্মান করি, মহিলা, উনি বলার সময় গিরগিজি শব্দটা ব্যবহার করলেন। ওনার কোনো দোষ নেই, সকাল থেকে সন্ধে পর্যন্ত বিধানসভায় থাকলে তো পাশে গিরগিটি অপোজিশন লিডারকে নিয়েই বসতে হয়। সুতরাং শুভেন্দু অধিকারীর মতো বড় গিরগিটি আর হাত বাড়িয়ে টাকা নিচ্ছে, ক্যামেরায় দেখা যাচ্ছে, চোর নয় ডাকাত সম্প্রদায়, আপনাকে কোন পথে অনুপ্রাণিত করবে? সহজেই অনুমেয়। আর আমার পূর্ববর্তী বক্তা তিলোত্তমাদির একটা কথা শুধু আমি উত্তর দিই। আপনি বললেন গরিব মানুষের বাড়ি, মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের না দিয়ে বেছে বেছে মুসলমানদের দিচ্ছেন। আপনি বললেন আপনার বক্তব্যে গরিব মানুষদের বাড়ি যেটা বিনা পয়সায় দেওয়া হয়, সেটা হিন্দুদের না দিয়ে মুসলমানদের বাঁচা হচ্ছে। আরে কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী তো গরিব মানুষের বাড়িই কেড়ে নিয়েছে, টাকাই দেয় না, 100 দিনের কাজের টাকা দেয় না। আপনারা তো মানুষকে ভাতে মারছেন। আর একটা ধর্মের কথা বললেন না মমতা ব্যানার্জিকে নিয়ে, ধর্মের কথা বললেন না, ওটা নরেন্দ্র মোদীকে জিজ্ঞাসা করুন। কেন রামচন্দ্রবাদ, কেন মা কালীকে টেনে আনলেন? কেন বলছেন ট্রাম্পের সঙ্গে ফোনে কথা হয়েছিল, ট্রাম্প আমায় ডেকেছিল
G8 সম্মেলন থেকে ফেরার সময়, কিন্তু মহাপ্রভু আমায় ডেকেছে, তাই জগন্নাথ দেবের পুরী দর্শনে এসেছি। সেখানে গিয়ে বলেছেন, পুরীতে গিয়ে বলছেন জগন্নাথ দেব, বাংলায় এসে রামচন্দ্রবাদ হয়ে গেছে কি মা কালী। কামাখ্যা চলে এসছে গুয়াহাটিতে, সেখানে যখন যাচ্ছে ধর্ম বিক্রি করছে বিজেপি। আসলে বিজেপির কোনো পলিটিক্যাল এজেন্ডা নেই, কোনো পলিটিক্যাল এজেন্ডা নেই। আর নিজেরা ফেসে গেছেন ভোটার লিস্ট করতে গিয়ে। কোথায় জানেন? রেশন কার্ডকে স্বীকৃতি দিচ্ছেন না। তাহলে বলুন, নরেন্দ্র মোদী কে করে ঘোষণা করছেন 81 কোটি মানুষকে বিনা পয়সায় রেশন দেওয়া হয়? তাহলে কি ভুয়ো রেশন কার্ডের ভিত্তিতে রেশন দিচ্ছেন? কেন দেখাচ্ছেন হিসেবে 2 লক্ষ কোটি টাকা বিনা পয়সায় রেশন দিচ্ছেন আপনারা? তাহলে সেখান থেকে কত টাকা স্ক্যাম করছেন? কেন রেশন কার্ডই তো ভুয়ো, আপনারাই তো বলছেন আপনার নির্বাচন কমিশন। উত্তরটা কি চাইবো? এরম যদি বলতে থাকি রাত কাবার হয়ে যাবে। সুমন বাবুর আর সময় আমি নেব না, আমি এখানেই থামছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। বিজেপি আবার চেষ্টা করবে পশ্চিমবাংলায়, কিন্তু খালি হাতেই ফিরতে হবে। ভালো থাকবেন সবাই, নমস্কার। ধন্যবাদ সমিতদা। আমি বলছি সমিতদার কাছে এটাই এক্সপেক্টেড ছিল আমার, যে ছোট বলে মোটামুটি নির্ধারিত সময় পার হয়ে, এমনকি দেবাংশু যতটুকু বলেছে তার থেকেও বেশ কয়েক মিনিট বেশি বললেন সমিতদা। কিন্তু জোকস অ্যাপার্ট, উইথ আ ভেরি সিরিয়াস নোট, কোথায় কোথায় আমার মনে হয়েছে কিছু বলা দরকার। এক হচ্ছে যে নারদায় যাদের আমরা টাকা নিতে দেখেছিলাম, যাদের সিংহভাগ এখনও তৃণমূল কংগ্রেসে আছে, তাদেরও সমিতদা তার সেই সহকর্মীদের ডাকাত সম্প্রদায়ভুক্ত ভাবেন কিনা। অবশ্য জ্ঞানেশ কুমার নিয়ে মারাত্মক অভিযোগ করেছেন সমীরদা। আমার প্রশ্ন থাকবে যে রাজীবা সিনহা যখন মুখ্য সচিব ছিলেন, তারপর রাজ্য নির্বাচন কমিশনার হলেন, মুখ্য সচিব যখন ছিলেন নিঃসন্দেহে মুখ্যমন্ত্রীর আস্থাভাজন ছিলেন বলেই তো মুখ্য সচিব ছিলেন অতদিন। তারপরে তাকে রাজ্য নির্বাচন কমিশনার করা হয়, সেটা ওই জ্ঞানেশ কুমারের মতো একই ফর্মুলা হয়ে গেল কি? আমার এই প্রশ্নের উত্তর ওপেন ফোরামে পাওয়ার ইচ্ছে রইল। দিল্লি বসন্তকুঞ্জ নিয়ে একেবারে শুরুর দিকে সমীরদাও বোধহয় ভুলে গেছেন, দীর্ঘ বক্তৃতার পরে বলেছিলেন এটা তো ঠিক যে কোর্ট স্টে দিয়েছে, একেবারে সমীরদা সঠিক কথা বলেছেন। কিন্তু পাশাপাশি সমীরদাকে এটা মনে করিয়ে দেব যে পাতিয়ালা কোর্টের নির্দেশেই এই জল আর বিদ্যুৎ বন্ধ করা হয়েছিল, অর্থাৎ তারপর একটা কোর্ট আরেকটা কোর্টে গিয়ে শেষ পর্যন্ত স্টে পাওয়া গেল। আমার প্রশ্ন থাকবে যে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মান এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, যাদের সঙ্গে তৃণমূল নেত্রীর ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো, সুসম্পর্ক, তাদের ফোন করে এই যে সেই রাজ্যগুলোতেও বাঙালি নিগ্রহ হচ্ছে সেই বিষয়ে তিনি অবশ্যই তার অভিযোগ এবং ভবিষ্যতে যেন আর নিগ্রহ না হয় সে বিষয়ে আশ্বাস পেয়েছেন কিনা এই প্রশ্ন রইল। চমৎকার একটা গল্প, বিশেষ করে সমীরদাকে ধন্যবাদ যে তোমরা বাংলায় বলো না কেন। রবীন্দ্রনাথ এবং জনৈক ঘোষ সাহেবের সেই বক্তব্য ভীষণ ভালো। কিন্তু আমি বলছি বাই চান্স যদি সমীরদার এই বক্তব্য থেকে অনুপ্রাণিত হয়ে সংসদের সামনে কেউ পট করে ইউসুফ পাঠান, সকেত গোখলে কিংবা শত্রুঘ্ন সিনহাকে বলে যে তোমরা বাংলায় বলো না কেন, তাদের উত্তর কি হবে এটা জানার জন্য আমার খুব কৌতূহল রইল। সুকুমার সেনের অসাধারণ একটা গল্প, এই শিরদাঁড়ার কথা হচ্ছে, শিরদাঁড়া কার আছে কার নেই, কে কার আস্থাভজন। সুকুমার সেন কিন্তু সঠিক সিদ্ধান্তাই বঙ্গসন্তান দেখিয়েছিলেন। জওহরলাল নেহেরুর সঙ্গে তার মনান্তর অবধি গেছিল। তিনি মনে করেছিলেন যে সমস্ত তালিকা কাজ শেষ না করে অন্তত 1 বছর পিছিয়ে দেন এই বঙ্গসন্তান সুকুমার সেন। ভোটের তারিখ জওহরলাল আরও 1 বছর আগে চেয়েছিলেন, সুতরাং শিরদাঁড়া এই বঙ্গসন্তান তত বছর আগে দেখিয়েছিলেন। যাই হোক, সমীরদার কাছে আমার প্রশ্ন থাকবে 2004-05 সালে যে মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশ নিয়ে গোটা দেশ কাঁপিয়ে দিয়েছিলেন, তাঁর সরকার আসার পর অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূল নীরব কেন? একটা ছোট্ট উদাহরণ দিই। 2023 সালে তৃণমূলের বারাসাত সাংগঠনিক জেলার তৎকালীন চেয়ারপারসন রত্না বিশ্বাসকে সরাসরি বলতে শোনা গেছিল বাংলাদেশিদের ভোটার লিস্টে নাম তুলতে অসুবিধে হলে সেই সমস্যার সমাধান করার। ভাবুন, দ্রুত একবার দেখে নেব ঠিক কি বলেছিলেন তিনি। জাকিরদার নির্বাচনী এলাকায় অনেক বাংলাদেশি লোক এখানে বসবাস করেন। জাকিরদার লিংকটা ভালো করতে পারে, অভিজিৎদাও বলবেন, আমিও বলছি। যদি লিংকের কোনো সমস্যা হয়, বাংলাদেশ থেকে যারা এসেছে ভোটার লিস্টে নাম তোলার সমস্যা, জাকিরদা এই কাজটা ভালো করে দেবে। আপনারা সবাই যোগাযোগ করবেন এই অফিসে এসে। আর যারা নতুন ভোটার হবে, বাচ্চা ছেলে মেয়েরা, তারা তো তাদের বাবা মার লিংক দেখিয়েই করে নিতে পারবে। এই কাজটা অতি দ্রুত করবেন, কারণ আমরা চাই না একটা ভোটও বাইরে থাকুক।
নেত্রী স্পষ্ট বলছেন এখানে অনেক বাংলাদেশি লোক বসবাস করে। আমি বলছি যদি লিঙ্কের কোনো সমস্যা হয়, বাংলাদেশ থেকে যারা এসেছে ভোটার লিস্টে নাম তোলার যদি সমস্যা হয় করে নেবে। এর পরের বাক্যটা আরও মারাত্মক, আরও গুরুত্বপূর্ণ। কোট অ্যান্ড কোট, কারণ আমরা চাই না একটা ভোটও বাইরে থাকুক। আমি বলছি এই নেত্রীর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে আমার অবশ্য মনে পড়ছে না।